দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানে আপনাদেরকে রাজনৈতিক বিভিন্ন বিষয়ের পেছনের ঘটনা, সামনের ঘটনা বা কেন ঘটছে এইসব বিষয়ে আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠান জুড়ে। একটা উইকেন্ড কাটানোর পরে আমরা আসলে এমন এক সময় কথা বলছি যে বিশ্ব রাজনীতিতে এখন যা ঘটছে তার চেয়েও বেশি আলোচনায়, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য বাংলাদেশ প্রসঙ্গ। কারণ বিশ্ব রাজনীতিতে আপনারা জানেন যে তার দু একদিন পরেই ক্রিসমাস বড়দিন, তারপরে নতুন বছর। তাই খানিকটা স্তিমিত বলা যায় রাজনৈতিক বিভিন্ন মারপ্যাচ, ওয়ার্ল্ড পলিটিক্সের কথা যদি আমরা ধরি, সেক্ষেত্রে তেমন আলোচনা হচ্ছে না বা অনেকেই ব্যস্ত উইকেন্ডে বা হলিডে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে। সেক্ষেত্রে হয়তো আমেরিকা ভেনেজুয়েলার সঙ্গে কিছুটা খানিকটা সমস্যা, সেটা ছাড়া আসলে তেমন কোনো আলোচনা বিশ্বজুড়ে এখন এই মুহূর্তে আপাতত দেখা যাচ্ছে না। তবে আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাষাভাষী এবং বাংলাদেশি কমিউনিটি মানুষের জন্য। কারণ আপনারা জানেন বাংলাদেশে কিছুদিন পরেই হবে নির্বাচন। বাংলাদেশ প্রসঙ্গ যখনই আসছে, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গেলে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনায় আসে সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, তিন পাশ দিয়ে যে প্রতিবেশী বাংলাদেশের রয়েছে সে ভারত। সেই ভারত বাংলাদেশ সম্পর্ক আসলে এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? কারণ আপনারা এরই মধ্যে জানেন যে ওসমান হাদির মৃত্যুর পরে বাংলাদেশ ভারত সম্পর্ক কিন্তু এখন বলা যায় সর্বোচ্চ চ্যালেঞ্জ লেভেলে রয়েছে, যেটাকে আমরা হয়তো চ্যালেঞ্জ বলতে পারি এই কারণেই যে পাল্টা বাংলাদেশ যেমন কোনো একটা পদক্ষেপ নিচ্ছে, ঠিক একই রকম বা ভারত পাল্টা পদক্ষেপ নিচ্ছে, বা ভারত নিলে বাংলাদেশ নিচ্ছে, বলা যায় এইরকম আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক এর আগে বাংলাদেশি মানুষ অথবা ভারতীয় মানুষ কেউই আবার এইভাবে পরিলক্ষিত করেনি, কিন্তু এবার সেটাই দেখা যাচ্ছে। কারণ আপনারা জানেন যে ওসমান হাদির মৃত্যু এবং বাংলাদেশে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে ভারতে ব্যাপক বাংলাদেশ হাই কমিশনের সামনে, গুয়াহাটিতে এবং দিল্লিতে বেশ কয়েক জায়গায় ব্যাপক প্রোটেস্ট হয়েছে, এবং সেটি বাংলাদেশ সরকারের নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার আসামের গুয়াহাটির পরে দিল্লির কনসুলেট সেবা, বিশেষ করে ভারতীয়দের ভিসা দেওয়ার সেবা বন্ধ ঘোষণা করেছে। তারও আগে ভারত বাংলাদেশে চট্টগ্রামে তাদের ভিসা দেয়া বা কনসুলেট সেবা দেয়া বন্ধ রেখেছে, এবং অনির্দিষ্টকালের জন্য ঢাকা কনসুলেট সেবাও আপাতত বন্ধ রয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইসব সেবা বন্ধ থাকলেও বাণিজ্য কিন্তু এখনো পর্যন্ত তেমনটি বন্ধ হয়নি। ভারত বাংলাদেশ যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো কিন্তু চলমান, কিন্তু প্রশ্নটা হচ্ছে কত দিন? কারণ বাংলাদেশের সামনে নির্বাচন, ভারত এরই মধ্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা রকমের মন্তব্য করা শুরু করেছে। বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ আসছে। একই রকমভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ব্রিফিংয়ে ভারতের প্রসঙ্গ বলছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মাথা ঘামানোর প্রয়োজন নেই, বাংলাদেশ তার নিজস্ব নিয়মে নিজস্ব গতিতে তাদের নির্বাচন প্রক্রিয়া করছে বা চালু করছে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর এই বাংলাদেশের নির্বাচনে ফেব্রুয়ারি কথা বলতে গেলেই যে জিনিসটা আছে সেটি হচ্ছে আর মাত্র এক সপ্তাহ খানিকের মতো সময় আছে। 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার, মানে বর্তমান যে ইসির যে তফসিল ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেটি অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের জন্য 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে হঠাৎ করে পরিস্থিতি বদলে গিয়েছে, বিশেষ করে হাদির হত্যাকাণ্ডের পরপরই। সেক্ষেত্রে কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল নির্বাচনের ডামাডোল, কিন্তু মনে হচ্ছে তা আবার জেগে উঠেছে। কারণ এরই মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করা শুরু করেছেন। আমরা দেখলাম বেশ কয়েকটা জায়গায় অলরেডি বেশ কিছু প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় দল, তারা এরই মধ্যে অনেক আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছেন এবং তাদের প্রার্থীরা মনোনয়ন নিচ্ছেন। এছাড়া অন্যান্য দলগুলো রয়েছে তারাও নিচ্ছেন, স্বতন্ত্র প্রার্থীরাও নিচ্ছেন, এনসিপি জামাত তারাও নিচ্ছেন অনেকেই ব্যক্তিগতভাবে। কিন্তু তারপরেও কোথাও না কোথাও সবার মধ্যে একটা শঙ্কা, আদৌ নির্বাচন হবে কিনা, বা ডিসেম্বর 29 তারিখ কি হতে যাচ্ছে, বা তারপরেও বা কি হবে জানুয়ারিতে, কিভাবে সরকার সেসব সামাল দিবে। কারণ এই কথাগুলো আসছে এই কারণে, কারণ
আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট দীর্ঘদিন চলে আসছে, সেখানে দুই দলের যে আধিপত্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপি, দুই দলের আধিপত্যের কারণে বাংলাদেশের রাজনীতি সবসময় আবর্তিত হয়, ঘুরতে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছে বাংলাদেশ নির্বাচন কমিশন, কারণ বাংলাদেশ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে এখন সবচেয়ে শীর্ষস্থানে। বিশেষ করে সবাই বলছে বিএনপির অবস্থান খুবই ভালো, কিন্তু সেই অবস্থা ভালো থেকে আরো ভালো করার জন্য দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি এরই মধ্যে বাংলাদেশের ব্রিটিশ যে কনসুল সেবা রয়েছে সেখান থেকে উনি ওনার ট্রাভেল পাস সংগ্রহ করেছেন, কিন্তু উনি এখনো ভোটার হননি। আশা করা হচ্ছে উনি 27 ডিসেম্বর ভোটার হবেন এবং 25 ডিসেম্বর উনি বাংলাদেশে আসবেন, এমনটা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। আর যদি উনি 25 ডিসেম্বর আসেন বাংলাদেশে এত বছর পরে, 17 বছর পরে, সেটি একটি অভূতপূর্ব দৃশ্য হতে যাবে বা হতে যাচ্ছে, এটি বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভক্ত সমর্থক, কর্মী সমর্থক থেকে শুরু করে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমানের ফেরার জন্য। কিন্তু তারেক রহমানের ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় ঘুরিয়ে দিবে, এমনটা বলছেন বিশ্লেষকরা। আমরা সেটা নিয়েও কথা বলবো যে কি হতে যাচ্ছে ব্যাপারটি। সেই সঙ্গে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কিছু বিষয়। আপনারা জানেন বাংলাদেশের গণমাধ্যম উপর আক্রমণ, প্রথম আলো, ডেইলি স্টার সহ শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমে আক্রমণ হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু বলা যায় ছায়ানট, উদীচী, যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরছেন, বাংলাদেশের সংস্কৃতিকে জিয়ে রেখেছেন, তাদেরও কার্যালয়ে হামলা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কিছুই করা হয়নি, কিন্তু হামলার পরে বিবৃতি, শোক প্রকাশ বা আস্থা জানানো সেগুলো ঠিকই করে যাচ্ছে। কিন্তু যখন হামলা হয়েছে বা হামলা ঘটার সময় সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকাও বেশ প্রশ্নের সম্মুখীন হয়েছে। প্রশ্ন উঠিয়েছে মানুষের মনে যে কেন এমন হচ্ছে, কেন বাংলাদেশ ধীরে ধীরে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। এসব বিষয় তো রয়েছে, সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এছাড়া হাদির হত্যাকাণ্ডের মোড় কোন দিকে যাচ্ছে, হাদির হত্যাকাণ্ড কারা করেছে, সে হত্যাকারী কোথায়, সেগুলো নিয়েও নিয়মিত ব্রিফ করেছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আসলে সময় এতটাই কম থাকে, অনেক বিষয় সামনে, সব কিছু নিয়ে আমরা আমাদের চেষ্টা থাকে আপনাদের সামনে সেই ঘটনাগুলো কেন ঘটছে, কি জন্য ঘটছে সেটি বিশ্লেষণ করা। আর সেগুলো করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের নিয়মিতকার আলোচক, যারা আমাদেরকে এই সব আলোচনা করে আমাদের দর্শকদের বা আমাদেরকে অনেক তথ্য দিয়ে থাকেন। সেই আলোচকদের মধ্যে একজন হচ্ছেন, আমাদের অনলাইনে আছেন প্রফেসর ডক্টর কবির হাসান, ইউনিভার্সিটি অফ নিউ অরল্যান্স। প্রফেসর কবির, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত শান্তনু ভাই, প্রথম দেখা আপনার সাথে। হ্যাঁ, অবশ্যই আপনার সঙ্গে হয়তো প্রথম, কিন্তু আপনি আমাদের নিয়মিত একজন প্রিয় আলোচক। টিভিএন এর পর্দায় আমরা নিয়মিত আপনার সে বিশ্লেষণধর্মী আলোচনা দেখে থাকি, আমাদের দর্শকরাও দেখে থাকেন। আশা করি আজও আপনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহায়তা করবেন। সেই সঙ্গে আমাদের আরও একজন প্রিয় আলোচক আছেন, আমাদের সব সময়কার প্রিয় প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, ডিন, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। প্রফেসর মাতবর, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। Also very nice to be with Dr. Kabir Hassan. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আমাদের দর্শকরা এবং আমরা সবাই আপনার সম্পর্কে এর মধ্যে জানি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনার যে স্পেসিফিক, এটাকে বলে একদম ধরে ধরে যে বিশ্লেষণ, সেটি আমাদের অনেক দর্শকরা পছন্দ করেন, ইভেন আমরাও পছন্দ করি। কিন্তু শুরুতেই ব্যাপারগুলো আমি একটা বিশ্লেষণ দিয়েছি, আপনি দেখেছেন, আমি অনেকগুলো কথা তুলেছি, কিন্তু সেটি তো আমি তুলেছি, কিন্তু আপনাদের থেকে জানতে চাই তার পেছনের ঘটনা, কারণ আপনারা অনেক বেশি পরিমাণে এইসব ব্যাপারগুলা সাধারণ মানুষের থেকে একটু অন্যভাবে পর্যবেক্ষণ করে থাকেন, আপনারা এর পেছনের অনেকগুলো কারণ জানেন। আমি শুরুতে তাহলে প্রফেসর মাতবর আপনাকে দিয়ে শুরু করি। আপনি একটা সুন্দর আজকে একটা সোয়েটারও পরেছেন, যাই হোক, সুন্দর সুন্দর পোশাক। আমি এই জন্যই কথাটি বললাম যে এই পোশাকের ব্যাপারটি আসছেই। বাংলাদেশ, আপনি জানেন যে আমাদের বাংলাদেশের একটা বড় আর্থিক আয়ের উপায় হচ্ছে রেডিমেড গার্মেন্টস, আরএমজি সেক্টর। এবং সেই রেডিমেড গার্মেন্টসের যে পোশাক আমরা এখানে দেখি, বড় বড় ব্র্যান্ডেরও কিন্তু এই পোশাক খাতে বাংলাদেশের অবদান রয়েছে, আমরা দেখি মেড ইন বাংলাদেশ লেখা, সেই জন্যই আপনাকে এটা বললাম। কিন্তু এখন এই কথাটা এই কারণেই তুললাম যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটি যখন আসছে, কিন্তু আমাদের যে একটা প্রতিবেশী ভারত, তাদের সঙ্গে এই ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট না থাকলেও বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত
কিন্তু বেশ কিছু আইটেমের কিন্তু আপনার এক্সপোর্ট ইম্পোর্ট রয়েছে, বিশেষ করে জরুরি খাদ্যপণ্য, কাঁচা পণ্য থেকে শুরু করে এই ধরনের কিছু পেঁয়াজ, গম, চাল এরকম রয়েছে। কিন্তু সেটি হচ্ছে একটি বাণিজ্যিক সম্পর্ক। কিন্তু আমরা যেটাকে বলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এখনকার সাম্প্রতিক কিছু ব্যাপার আপনি লক্ষ্য করেছেন, দুই দেশে কনসুল সেবা বন্ধ, আন্দোলন, প্রোটেস্ট, সবকিছু মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোন পর্যায়ে আছে বলে আপনি মনে করেন এখন? ধন্যবাদ। আসলে একটু কথা বলতে হয়। আসলে আপনার সাথে বেশ কিছু প্রোগ্রাম করেছি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার খুব ব্যালেন্সড একটা প্রেজেন্টেশন। So you deserve that, compliments from us, Shantanu. So that's really amazing. থ্যাংক ইউ ভেরি মাচ। Unfortunately, আপনি আমার সোয়েটারের কথা বলেছেন। আনফরচুনেটলি সোয়েটারটা কিন্তু আসলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ এর। আমি I had been to Finland, so I bought it there. So thank you. আসলে দেখুন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা হচ্ছে এখন সর্বনিম্ন পর্যায়ে। বিশেষ করে যদি আমরা গত 20 বছর পর্যন্ত দেখি আর কি, এর আগেও কিন্তু টানাপোড়েনের সম্পর্ক ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আর কি, এই সম্পর্কটা কিন্তু শীতল এবং উষ্ণ কোনোটা না হয় একটা ব্যালেন্সড একটা রিলেশনশিপ বিটুইন দ্য পিপলস, নট বিটুইন দ্য পলিটিশিয়ানস। এবং আজকে দেখুন সম্পর্কটা কেন এত শীতল, এবং শীতলও বলা বলতে ঠিক হবে না আর কি, এর থেকে এখন বলবো একটু স্থিরতার মধ্যে যাচ্ছে সম্পর্কটা, এবং টানাপোড়েনের ভিতরে যাচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে বলছে এই বোধহয় লেগে গেল, এই ধরনের একটা সম্পর্ক। ভারতের সাথে বাংলাদেশের কিন্তু এই সম্পর্ক এখন যে পর্যায়ে গেছে এটা কোনো সময় ছিল না। আসলে দেখুন, বিশেষ করে বিগত যে স্বৈরাচারী সরকার, ব্রিটিশ সরকার যেটা আমরা বলছি, যে তার পতনের পর কিন্তু যখন এই প্রফেসর মোহাম্মদ ইউনূস টেক ওভার করলো, তাকে আসলে বেসিক্যালি কিন্তু বসানো হলো এই পজিশনে। এবং আমি তখনও বলেছি, এখনো বলছি, উই হ্যাড নো আদার চয়েস আদার দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজকে যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি না হতো, বাংলাদেশকে বোধহয় এতদিনে বোধহয় একটা বোধহয় স্বৈরাচারী সরকার, বা একটা বলতো যে অনেকটা রিলিজিয়াসিটির, ধর্মান্ধতার সরকার এইরকম কিন্তু বলতো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কিন্তু বাংলাদেশের এটাই। তো আমি মনে করি যে প্রথমেই কিন্তু দেখুন, মোদী কিন্তু, প্রধানমন্ত্রী মোদী প্রথমেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকেই কিন্তু ওয়েলকাম করেছেন এবং স্বাগত জানিয়েছেন। আমি ভেবেছিলাম যে তারা এইভাবেই সম্পর্কটা রাখবে। কিন্তু দেখুন, দুই দেশের মধ্যে বিশেষ করে পলিটিশিয়ান কতগুলো, যে কিছু কিছু পলিটিশিয়ান উক্তি এমন যে উক্তি করছেন যেগুলো তো অনেকটা যুদ্ধের দিকে টেনে দিচ্ছে দুই দেশে। অথচ আমাদের দেখুন দুইটা দেশ, আমরা কিন্তু ঐতিহাসিকভাবে, ঐতিহ্যগতভাবে, সাংস্কৃতিকভাবে, কৃষ্টি বলেন, সব দিক দিয়ে বলেন, যে আমরা কিন্তু ভাতৃপ্রতিম দেশ, এবং উই ক্যান নট অ্যাফোর্ড অ্যাকচুয়ালি ব্যাড রিলেশনশিপ। বাংলাদেশ ছোট হতে পারে ভারতের থেকে, বাট স্টিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। আমরা বলছি বাংলাদেশ ইজ 3 sides সারাউন্ডেড বাই ইন্ডিয়া। That is a good side and also bad side for both countries. আপনি ছোট কান্ট্রি আর বড় কান্ট্রি বলে যে আপনি ইয়ে করবেন সেটা না। আমরা চাই সেই সম্পর্কটা সবসময় হচ্ছে একটা সুন্দর সাবলীল সম্পর্ক থাকবে। এবং এই সম্পর্ক শুধু কিন্তু ঐতিহ্য এবং কৃষ্টি এগুলো না, কিন্তু আপনার দেখুন আমাদের ব্যবসা বাণিজ্য সব ধরনের, এবং যে ম্যান পাওয়ার, যে বাংলাদেশে কিন্তু অনেক ভারতীয় কাজ করেন, এবং আমরা জানতাম যে এক সময় আমেরিকার পরে কিন্তু সেকেন্ড রেমিটেন্স বাংলাদেশ থেকে যেতে হচ্ছে ইন্ডিয়াতে। সো অল দিস থিংস অ্যাকচুয়ালি এর উপর যে বিশেষ করে, এই যে আমি গতকালকে দেখলাম শুভেন্দু অধিকারী নামে একজন লিডার আছে বিজেপির, এমন ভাবে যে কমেন্ট গুলো করে, যে আমরা কল্পনা করতে পারি না বাংলাদেশের ইয়া থাকতে পারবে না, মিশন থাকতে পারবে কিনা। সাধারণ মানুষ বলতে পারে যারা বুঝে কম, কিন্তু এই পলিটিশিয়ানরা যখন বলে, তখন কিন্তু এই সম্পর্কটা কিন্তু একেবারে তলানিতে গিয়ে টেকে এবং সেটা ধ্বংসাত্মক হয়। তো এই ধরনের উক্তিমালাগুলা কিন্তু আসলে আমার মনে হয় আর কি করা উচিত না। এবং বাংলাদেশে আমরা দেখেছি যে ইয়াংস্টার, বিশেষ করে যারা আপনার ধরেন জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছিলেন, হ্যাঁ, they are quite matured, কিন্তু বলবো আমি যে মাঝে মাঝে কিন্তু কতগুলি ইনম্যাচিউর উক্তিমালা তারাও করেন, which is not also expected, আমরা চাই। এবং একটা জিনিস আপনি দেখবেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু খুব স্থির ভাবে কিন্তু এই যে সিচুয়েশন গুলো কিন্তু সে অবজার্ভ করছেন, এবং সে কিন্তু খুব ডিপ্লোম্যাটিক্যালি কমেন্ট গুলো করে। সো আমি মনে করি ডিপ্লোম্যাটিক্যালি both countries need to come forward and resolve it. There is no other way.
না সেটি relationship for প্রফেসর Bangladesh প্রফেসর মাদবর is আপনি very একটি yeah. সঠিক কথাই বলেছেন যে আসলে নো আদার চয়েস, কারণ আপনি একটা কথা প্রচলিত আছে আপনি প্রতিবেশী বদলাতে পারবেন না। প্রতিবেশী Right. এটা খুবই মানে দুঃখজনক হোক আর যেমনই হোক, আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রেখে আগাতে হবে। আপনি থাকেন, আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব। আমি একটু প্রফেসর কবির হোসেন আপনার কাছে যেটা জানতে চাই, যেমনটা মাতবর ভাই যেমনটি বলছিলেন যে শুভেন্দু অধিকারী কিন্তু যেন তেন নেতা নন, উনি পশ্চিমবঙ্গে বিজেপির বিরোধী দলীয় নেতা। উনি অনেক উপরের লেভেলে বিজেপির নীতি নির্ধারণী পর্যায়ে কিন্তু উনি রয়েছেন। এমন না যে উনি অনেক ছোটখাটো নেতা, ব্যাপারটা তা নয়। উনার মতো মানুষ যখন বাংলাদেশের কনসোলে সরাসরি গিয়ে হুমকি দেয় বা বন্ধ করে দেওয়ার জন্য বলে, সেটি খুবই দুঃখজনক। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে আমরা বিশ্ব রাজনীতিতে যদি দেখি, আপনি দেখবেন যতগুলো বড় দেশ রয়েছে, প্রভাবশালী দেশ, ইনক্লুডিং আমাদের আমেরিকা থেকে শুরু করে রাশিয়া থেকে চায়না থেকে, তারা তাদের সবগুলো প্রতিবেশী, ছোটখাটো প্রতিবেশীর উপরে কিন্তু ডমিনেটিং একটা মনোভাব থাকে। আপনি যদি দেখেন চায়না, তারা তাইওয়ানের সঙ্গে সম্পর্ক, থাইল্যান্ডের সঙ্গে, আপনি রাশিয়া তো আমরা ইউক্রেনের সঙ্গে দেখতেই পাচ্ছি কি ঘটছে। ইভেন আমরা আমেরিকাতে আপনি এল সালভাদর, ভেনেজুয়েলা, কলম্বিয়া বা মেক্সিকো আপনি জানেন তো, সেই একই ধারাবাহিকতা কিন্তু ভারত প্রতিবেশী দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশের কথা আমরা বলতে পারি। এই সমস্যাটা দেখা যাচ্ছে যে ছোটখাটো ব্যাপারে ভারত রিয়েক্ট করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো রয়েছে, বিশেষ যেটা বাংলাদেশের সরকার থেকে বলা হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া, আন্দোলনের প্রক্রিয়া, সেটি বাংলাদেশের মানুষ ঠিক করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বারবার ভারত এই ব্যাপারটাতে কেন নাক গলায়, বা ভারতের এখানে আসলে কি ধরনের স্বার্থ রয়েছে, বিশেষ করে এই বাংলাদেশের এইসব ব্যাপারে নাক গলানোতে ভারতের কি কোনো প্রকার লাভ হয় কিনা? আর এই যে ভারতের নাক গলানো এবং বাংলাদেশে রিয়েক্ট করা, সেটি আসলে আন্তর্জাতিক পর্যায়ে কি বার্তা দেয়? না দেখুন, ভারতের তো বিরাট স্টেক আছে বাংলাদেশে, বিরাট অর্থনীতির বাজার, 180 মিলিয়ন পিপল, 18 কোটি মানুষের। এবং আপনি যদি ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের ভারসাম্য দেখেন, অসম বাণিজ্যের, ভারত শুধু বিক্রি করে যাচ্ছে, আমরা কম দিচ্ছি। সঙ্গত কারণেই ভারত বিরাট কান্ট্রি, ওদের অনেক কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। আর আপনি যে কথাটা বললেন যে আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, সেটা ঠিক। কিন্তু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর একটা মানে রেসপেক্টের সম্পর্ক থাকা দরকার। ভারত আসলে সেই জায়গায় ভুল করছে, বাংলাদেশকে অবদমিত করে তাদের মানে তাদের মতো করে সরকার, গত 17 বছরে যে স্বৈরাচারী সরকার, যে হাসিনাকে ওরা ক্রিয়েট করেছে, ভারত আসলে নিজের প্রয়োজনে হাসিনাকে এতটা স্বৈরাচারী করাও ঠিক হয়নি। আজকে হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হচ্ছে। আপনি যদি দেখেন যারা জেনজি, আপনার বয়সে যারা আছে, আমরা মাতব্বর ভাই, আমরা এখন অনেকটা বৃদ্ধ। জেনজি যারা যারা 70-তে, যারা পাকিস্তান থেকে আমরা পৃথক হয়ে গেলাম, আমরা একটা নতুন স্বাধীন দেশ হলাম, কারণ একই ধর্মের হওয়ার পরেও এই পাকিস্তানিরা আমাদের উপরকে অনেক জুলুম করেছে, ইন দি সেন্স যে বড় বড় পজিশন গুলো যারা ছিল, যে তো সেই সময় তো বাঙালিরাই দুই দুই দেশকে একসাথে করলেও বাঙালির সংখ্যাগরিষ্ঠ ছিল, তারপরেও বড় বড় পজিশন গুলোতে সব পাকিস্তানে দখল করেছিল। কি বলেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কি বলেন বিজনেস, সবকিছুই। আপনি যদি এখন জেনজি জেনারেশন যারা 30 মিড 30s আছে, যারা এই বিপ্লব করেছে, তাদের দেখবেন তারা প্রায় বলবে যে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ার বাজার হয়ে গেছে। আপনি কর্পোরেট সেক্টর বলেন, যে জায়গায় বলেন, 5 লক্ষ ইন্ডিয়ান এখানে কাজ করছে, এবং সেই জায়গায় অফকোর্স তারা ইন্ডিয়া অনেক এগিয়ে আছে আমাদের তুলনায়। আপনি কি বলেন, টেকনোলজি বলেন, অর্থনীতি বলেন, কিন্তু এখানে এসে যেভাবে পাকিস্তানিরা আমাদেরকে দাবাতেও, সে একইভাবে আমাদেরকে দাবাচ্ছে। এইটা হলো তরুণ গোষ্ঠীর সাথে আপনি যদি আলাপ করে থাকেন, তারাও ফেড আপ আসলে। এই যে তারপরে তো আমাদের ডোমেস্টিক আছে, যে আমাদের যে দেশের যে কালচারের প্রেক্ষাপট, যে যার ক্ষমতা থাকে তারাই সবকিছু শোষণ করতে চায়, সবাই সবকিছু দিতে চায়। আজকে যে সিম্পলি একটা ঘটনা আমি বলবো, একটা রিসেন্টলি আমার একটু খারাপ লেগেছে। এই বাংলাদেশের এখন যে গভর্নমেন্ট চলছে অনির্বাচিত কিন্তু বৈধ, কারণ জুলাই বিপ্লবের কারণে একটা বৈধতা আছে। একই ব্যাপার হচ্ছে যে ব্যাপারগুলো আওয়ামী গভর্নমেন্টের বেলায় হতো, যে আওয়ামী ছাড়া কেউ কোনো কিছু পাবে না। এখন যারা কোনো কারণে হয়তো বা আওয়ামী লীগ করতো, অথবা আওয়ামী লীগ করা তো অন্যায় কিছু না, তাই না? হয়তো 1% 2% লোকজন আওয়ামী লীগের খারাপ ছিল, কিন্তু এখনো তাদের বিরাট ভোট ব্যাংক আছে, যারা হিস্টোরিক্যাল কারণে, বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে, হোয়াট এভার ইট ইজ, তারা ভালো লাগে। হয়তো ইউনিভার্সিটিতে কেউ আওয়ামী লীগ করতো,
এখন এইভাবে ওদেরকে ট্যাগ দিয়ে তাদেরকেও মানে সেই ইয়াটা দেওয়া হচ্ছে, যে জিনিসটা একইভাবে আওয়ামী লীগ করতো। এইগুলো তো ঠিক না। যে প্রশ্নটা আমি একটু সরে গেছি, যে ভারত বাংলাদেশকে দরকার, ভারত বাংলাদেশকে তার পজিশন চেঞ্জ করতে হবে। তারা বাংলাদেশকে সেই পাকিস্তানিদের মতো দাবাইয়া রাখা যদি করতে চায়, তাহলে ভারত ক্ষতিগ্রস্ত হবে। হ্যাভ এ ইকুয়াল ফ্রেন্ডশিপ, যারা একটা প্রতিবেশী যে সম্পর্ক থাকা দরকার, তাহলে ভারত বাংলাদেশে বিরাট মার্কেট হারাবে। অলরেডি ভারতের সেই ইম্প্যাক্ট পড়া শুরু করেছে। বা ভারত নিজের কারণে ফিরে আসবে, এবং ফিরে আসো একটা সমতার ভিত্তিতে, নট প্রভু বৃত্ত, যে জিনিসটা করতে চেয়েছিল শেখ হাসিনার মাধ্যমে, সেই জিনিসটা যদি চেঞ্জ না করে, যে ন্যারেটিভ, যে ইয়াঙ্গার জেনারেশন এখন বাংলাদেশ কন্ট্রোল করছে সামওয়ে, এবং মোহাম্মদ ইউনূস তাকে মানে নেতৃত্ব দিচ্ছে, সেটাকে কিন্তু দাবায় রাখা যাবে না। তার একটা বড় প্রমাণ, হাদির মৃত্যুতে এত বড় জানাজা বাংলাদেশে আর কখনো হয়নি শহীদ জিয়ার পরে। ভবিষ্যতে হবে কিনা জানি না, আল্লাহ জানেন। মানে এটার একটা বার্তা দেওয়া দরকার, ভারতকে এটা রিড করা দরকার। তারা কিন্তু শক্তির মাধ্যমে বাংলাদেশকে, ওরা কেউ চায় না এখন কেউ কারোর ভূমি দখল করতে চায়। অর্থনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, সেগুলো বাংলাদেশের মানুষের যে মানে স্পিরিট বা যে যে স্পন্দনটা তাদের বুঝতে হবে, তার উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না। যে কথাটা আপনি বললেন যে ছায়ানট উদীচী বাংলাদেশের সংস্কৃতির একক ইজারাদার না, তাই না? বাংলাদেশের আরো অন্য মানে প্রেক্ষাপট আছে, তাই না? তারা এক ধরনের সাংস্কৃতিক আন্দোলন করছে, কোনো অসুবিধা নেই, আমাদের ভিন্নমত থাকতে হবে, কিন্তু তারাই আমাদেরকে প্রতিনিধিত্ব করছে, সেই বয়ানও চেঞ্জ করতে হবে। বাংলাদেশের মানুষের যে যে জিনিসটা নিয়ে এই তরুণ সমাজে চিন্তা করছে, যে আমাদের নিজস্ব একটা জাতীয়তাবোধ আছে, সেটাকে আমাদেরকে সামনে তুলে নিয়ে আসতে হবে, সেটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, প্রফেসর কবির হাসান, আসলে আপনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। আপনি সব শেষ যেটা বললেন যে ছায়ানট বা উদীচীর ব্যাপারটি, সেটি আসলে তুলে ধরা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে যেমনই করুক, কোনো প্রকারের উস্কানিমূলক, মানে বিশেষ করে এই যে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, আমার ভালো লাগছে না মত প্রকাশের, সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকবেই। সজ্জন ভাই, আমি একটা ক্লিয়ার করতে চাচ্ছি, আমি তার এগেইনস্টে জ্বালিয়ে, আমি এই কথাটা বলতে চাচ্ছি যে একটা বয়ানই না, অন্য আর একটা বয়ানও থাকতে পারে, এবং তাদের মধ্যে ডিবেট হবে, তাদের মধ্যে মানে উৎকর্ষণের আলাপ হবে, সেই পজিশনটা এনভায়রনমেন্ট আমাদের রাখতে হবে। কাউকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এটার আমি টোটালি এগেইনস্টে। আমি বহুমতে বিশ্বাস করি, কিন্তু বহুমতটা আমরা দিতে চাই না, সেটি আপনি প্রফেসর কবির হাসান, আপনি একটি ভালো বিষয় তুলে ধরেছেন যে এককভাবে কেউ আসলে সবকিছু করছে না, সবাই সম্মিলিতভাবেই করছে। একদম প্রত্যন্ত পটুয়াখালী অঞ্চলে যে কৃষক ভাওয়ালি গান গাইছে, তিনিও সংস্কৃতির ধারক বাহক, এটাও আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র ইট কাঠের দেয়ালের মধ্যে সেটি নেই। এবং আপনি একটা সুন্দর কথা তুলেছেন, সেটি হচ্ছে ভারত 17 বছর ধরে শেখ হাসিনাকে তৈরি করেছে একজন ফ্যাসিস্ট হিসেবে, বা শেখ হাসিনাকে যে কর্তৃত্ববাদী হিসেবে তুলে ধরেছে বা তুলে এনেছে ভারত বলা যায়, সেটির ফল কিন্তু বর্তমানের এই ভারত বাংলাদেশ সম্পর্ক। যদি ভারত সেই সময় নির্বাচন প্রক্রিয়াগুলো নিয়ে প্রশ্ন তুলতো, সঠিকভাবে কথা বলতো, তাহলে হয়তো বা বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন হলে হতে পারতো। হয়তো বা আমার এই কথার সঙ্গে একমত হতেও পারেন, আবার নাও হতে পারেন প্রফেসর মাতবর। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, তার আগে একটা বিরতি নিতে হবে, তারপর আমি আপনাকে প্রশ্নটা করেই যাই, প্রশ্নটা করে তারপরে বিরতিতে যাচ্ছি। সেটি হচ্ছে যে যেটি প্রফেসর কবির হাসান বলেছেন যে শেখ হাসিনাকে গড়ে তুলেছেন 17 বছর ধরে, সব অন্যায় ন্যায় সবকিছুতে মানে একদম নিরঙ্কুশ সমর্থন যেটাকে বলে, তার কারণে বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে, এবং বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন বাংলাদেশের সামনে একটা সুযোগ, একটা সঠিক নির্বাচন করা, সেটি করতে বাংলাদেশ কতটা প্রস্তুত এই মুহূর্তে, বা আদৌ সেটি করা যাবে কিনা, কারণ এখনকার পরিস্থিতি বিবেচনায়, সেটি আপনি একটু বিশ্লেষণ করবেন, আপনার কাছ থেকে সেটি জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক কোথাও যাবেন না, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা বাকি আলোচনা করব। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। যেমনটা বিরতির আগে প্রফেসর মাতবর আপনাকেই প্রশ্নটা রেখেছিলাম, যে বিরতির আগেই বলেছিলাম যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে, যেমন প্রফেসর কবির হাসান যে জিনিসটি রেইজ করেছেন, যে গত 17 বছর ধরে ভারত বাংলাদেশে এক ধরনের বলা যায় যে মানে একেবারে দিয়ে দেয়া, যেটাকে বলে যা খুশি তাই করছে শেখ হাসিনা, কিছুই বলে না। কিন্তু এখন বর্তমান সময়ে বর্তমান সরকারকে প্রতিটা বিষয়ই মনে হয় তারা জবাবদিহিতার আওতায় আনতে চাচ্ছে, বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু সব বিষয়ে প্রশ্ন করছে, বিবৃতি দিচ্ছে। তো কিন্তু তারপরেও দিন শেষে
আপনার ঘর আপনাকে সামাল দিতে হবে। প্রতিবেশী যাই বলুক, আন্তর্জাতিক সম্প্রদায় যাই বলুক, আপনি যদি আপনার ঘর নিরাপদ রাখতে না পারেন, আপনি যদি আপনার কর্মকাণ্ডগুলো ঠিকমতো করতে না পারেন, আসলে তো সুযোগ সন্ধানীরা সুযোগ নিবে, এটাই স্বাভাবিক। তা আমার প্রশ্ন আপনার কাছে যে 29শে ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং তারপরে যাচাই বাছাই এবং ভোট 12ই ফেব্রুয়ারি। আপনি তো সবসময় আশাবাদী মানুষ আমি জানি, কিন্তু তারপরেও আপনাকে প্রশ্নটা করতেই হচ্ছে, কি মনে হয় আপনার যে নির্বাচনের কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আসলে দেখুন, লাস্ট মুহূর্তে আমাদের ডক্টর কবিরা সঙ্গীত সুন্দর কথা বলেছেন, যেটা আপনি অবশ্যই এক্সপ্লেইন করেছেন, যেটা হচ্ছে বহুমাত্রিক বহুমত আমাদের, তাই না? একটা প্লুরালিস্টিক সোসাইটি, ডাইভার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকের কিন্তু একটা ওপিনিয়ন থাকা উচিত। আসলে গত যে সরকারের সরকারের সময় যেটা করেছিল, ওডিসি ছায়ানট কিন্তু ওই একটা মতকেই দেখিয়েছেন বা দুটো মতকেই দেখিয়েছেন। অন্য যে বিশেষ করে কোন লেভেল ধর্ম, বিশেষ করে আসলে আপনি দেখবেন যে দাড়ি রাখা বা মাথায় টুপি পরা, এদেরকে এমন ভাবে অপ্রেস করেছেন যে একটা, এটা যেভাবে হোক না, তো এটার জন্য আমি ভারতকে কেন আপনার দোষ দিতে চান? আপনি তো দোষ দেবেন আমাদের লিডার, বিশ্বাসঘাতক লিডার গুলো। এই জন্য আমি সবসময় বলছি যে পিপল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট দে ইলেক্ট। এই যে লিডার গুলো আমরা এখন, এই জন্যই আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন, নির্বাচন হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি দেখুন, শেখ হাসিনাকে সে ভারত যা বলবে তাকে তাই করতে হবে। কেন করতে হবে? বাংলা একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের অ্যালায়েন্স কিন্তু সারা ওয়ার্ল্ডে আছে, ওয়েস্টে আছে, কিন্তু সে নিজেকেই যদি ওখানে যদি আপনার শপে দিয়ে দেয়, তো প্রত্যেকে তো অ্যাডভান্টেজ নেবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এবং ভারত হচ্ছে একটা অনেক বড় দেশ, যে একটু আগে আমরা যে বললাম তাদের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশ ইজ বিগ মার্কেট ফর দেম, 180 মিলিয়ন পিপল, 18 কোটি মানুষ। এবং দেখুন তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বেশ করে হেলথ সেক্টর, ট্যুরিজম, এগুলো কিন্তু অলরেডি ধস নেমে গেছে। মানুষ কিন্তু হোটেল বন্ধ করে দিচ্ছে। আমরা তো চাই যে কাছাকাছি গিয়ে যদি আমরা যদি সার্ভিসটা পাই, কেন আমরা দূরে যাব? এবং সাধারণ মানুষ দূরে যেতে পারে না। আমরা ভারতে কিন্তু আমরা তখন বাসে চলে যেতে পারি, আমরা অল্প পয়সায় কিন্তু আমরা ফ্লাইটে যেতে পারি। সেই সম্পর্ক তো ভারত নষ্ট করছে, ভারত তো সেটা করছে। ভারত তো চেষ্টা করবেই স্বাভাবিকভাবে যে ইন দ্য এরিয়া যে তার একটা সুপ্রিমেসি, কারণ সে একটা অ্যাটমিক তার একটা নিউক্লিয়ার পাওয়ার আছে, তার আসলে টেকনোলজিক্যালি অ্যাডভান্স, সব দিক দিয়ে অ্যাডভান্স প্রত্যেকটা কান্ট্রি। আপনি এখানে দেখুন যুক্তরাষ্ট্র, আপনি যদি সাউথ আমেরিকান কান্ট্রিজ, আমি মোস্ট অফ দ্য কান্ট্রিজ আই ভিজিটেড, আপনি দেখবেন যে সেখানে আমেরিকান হেজমনি। তো এইটা সবাই করতে চাচ্ছে, যেমন রাশিয়া করতে যাচ্ছে ইউক্রেনে, এভরিওয়্যার, দ্যাট ইজ দ্য টেন্ডেন্সি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার লিডার কেন বিশ্বাসঘাতকতা করবে? কেন আমাদেরকে, যার ফলে কিন্তু ভারত কিন্তু সুযোগটা পেয়েছে যে ও লিডার তো আমি যাই বলি তাই, তারই একটা যে এখনো শোনা যাচ্ছে যে বিএনপি বোধহয় ক্ষমতায় যাবে হচ্ছে ভারতের একটা ইয়াতে, ছায়া ফলে। এইগুলো তো আমরা চাই না। আমরা চাই আমাদের লিডার হবে, আমাদের আমাদের কথা বলবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য লিডারশিপ। সো লিটমাস টেস্টে যে লিডারশিপের যে আপনার টেস্টটা, দ্যাটস হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা দেখছি যে জামাত ইসলামের এখন বিরাট বিরাট মিছিল হচ্ছে। কেন জানেন আপনি? মানুষ কিন্তু আসলে আস্থা হারিয়ে ফেলেছেন, যে আওয়ামী লীগকে দেখেছে, বিএনপি কেও দেখেছে, এবং বিএনপির বিশেষ করে যে এর যে গত সরকারের সরকারি সরকারের পতনের পরেও যে চাঁদাবাজি গুলো কিন্তু দেখেছে। কেন মানুষ জামাতকে ইয়ে করছে? জামাতের তাদের লিডারশিপের জন্য কিন্তু মেইনলি আমি এটা মেইনলি দেখতেছি এখন, তারা কেন জামাতের সাথে মানুষ দে আর রালিং বিহাইন্ড জামাত, ইটস বিকজ দে সে দ্যাট প্লিজ এরা চাঁদাবাজি করবে না, এরা ইয়ে করবে না। সো আমি জানি না কে ইলেক্টেড হবে, যে বিএনপি বিগ পার্টি as well, কিন্তু বিএনপির লিডারশিপেও কিন্তু আমি যেটা দেখি এই ক্রাইসিসটা আছে। সো দ্যাট ইজ হোয়াট দিস। এবং ইন্ডিয়ার সাথে যে আপনি বিশেষ করে যে নির্বাচনের, আমাদের এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নির্বাচন। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যত বাংলাদেশের মানুষ কিন্তু একটা জেনজি বিশেষ করে রক্ত দেওয়া শিখেছে, এবং তারা কিন্তু থামবে না। আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে জনগণই নিরাপত্তা দেবে, কথাটা কিন্তু আমি ভেবে চিন্তেই বলেছিলাম। কারণ এবার কিন্তু মানুষ কিন্তু মানবে না যে ভোট ডাকাতি করবে, মানুষ দাঁড়াবে। কারণ ল এনফোর্সমেন্ট এজেন্সির উপর মানুষ কিন্তু আস্থা রাখতে পারছে না। এখনো কিন্তু আমরা বলছি সেই বিগত সরকারের দিকে এরা আছেন, বা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের টোটাল কন্ট্রোল নাই। কিন্তু এইবার আমার কাছে মনে হচ্ছে পিপল গোয়িং টু স্ট্যান্ড। এটা যেভাবে হোক না কেন, কারণ মানুষ বুঝে গেছে যে আমাদের সঠিক নেতৃত্ব যদি না হয়, সঠিক পার্টি যদি ক্ষমতা না আসে, যেগুলো বেস্টেড ইন্টারেস্ট, ভারতের কথা বলেন বা অন্য রাষ্ট্রের যে স্বার্থ, চায়না থাকতে পারে, ওয়েস্টার্ন কান্ট্রিজ থাকতে পারে, মানুষ কিন্তু ভেরি ওয়াকেবহাল। এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন টাইম টু টাইম কিন্তু এই কথাগুলো বলছেন। সুতরাং আমি তো বলছিলাম যে একটু আগে ওয়েস্টের কাছে
ভারত বলেন বা অন্যান্য দেশ বলেন, বাংলাদেশকে এতদিনে কিন্তু মৌলবাদী রাষ্ট্র বানিয়ে ফেলতো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই পজিশনে না থাকতো। দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং। আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কন্ট্রিবিউশনটা, এটা কিন্তু আমরা কিন্তু মূল্যায়ন করছি না, অনলি শুধু দেখছে। আচ্ছা, এখন ধরেন ল এনফোর্সমেন্ট, আপনার দেখুন আমরা স্বরাষ্ট্র যে উপদেষ্টা তার কিন্তু আমরা পদত্যাগ চাচ্ছি সবাই। কারণ আপনি দেখুন যে 15 বছরে রিক্রুটমেন্ট থেকে শুরু করে সিভিল প্রশাসনে এবং পুলিশে, আর্মিতে এত পলিটিক্যালাইজ করে ফেলছে, এবং ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। তারপরেও যে এতটুকু যে হচ্ছে, আমরা চাই না হাদির যে মৃত্যু হয়েছে বা সেখানে এখন দেখুন একটা ঘটনা ঘটছে, সাথে সাথে আমরা কিন্তু ভারতকে দায়ী করছি। হ্যাঁ, ভারতকে দায়ী করার পিছনে একটা কারণ হচ্ছে, দেখুন 600-700 কিন্তু গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা গিয়ে বসে বসে সুন্দর জীবন কাটাচ্ছে, যারা মন্ত্রী ছিল আগে, বড় বড় ইনক্লুডিং সেক্রেটারি জেনারেল অফ আওয়ামী লীগ। স্বাভাবিকভাবে মানুষের কিন্তু রিজেন্টমেন্ট আছে, মানুষের ক্ষোভ আছে ভারতের প্রতি, এবং এই জিনিসটা কিন্তু ভারত কিন্তু এখনই কিন্তু এটাকে অ্যাড্রেস করতে পারে। নো, আমরা চাই ফ্রি ফেয়ার বা ইলেক্টেড হোক, যেই হব তার সাথে আমরা এগোবো, সেটা জামাত হোক, বিএনপি হোক, হোয়াট এভার দ্য পার্টি ইজ গোয়িং টু পাওয়ার। না এই সেটি সদিচ্ছা যদি না থাকে, আন্তরিকতা যদি না থাকে, ওদের ভিতরে সততা না থাকে, এবং ডক্টর কবির হাসান যেটা বললো যে সম্পর্কটা হবে ইগালিটেরিয়ান রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, ইট ক্যান নট বি হেজমনিক। এটা যেভাবে দেখা যাচ্ছে আমাদেরকে ইম্পোজ করতেছে সবকিছুতে, প্রতিটি ক্ষেত্রে, তো স্বাভাবিকভাবে মানুষের ভিতর তো এই তিক্ত অভিজ্ঞতাটা আছে। প্রফেসর মাদবর, আপনি একটি ভালো যে বিষয়টা রেজ করেছেন, আপনি নেতৃত্বের ব্যাপারটি বলছেন, যে নেতৃত্বের ব্যাপারটি হচ্ছে মেইন। নেতৃত্বের ভুলের কারণে, নেতৃত্বের একগুঁয়েমির কারণে, নেতৃত্বের স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশ বারবার ভুগছে, বা এই গত 54 বছরে আমরা তেমনটি দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, নেতৃত্বের যেমন দোষ আছে, তেমনি জনগণ হিসেবেও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আপনি যেমনটি বলছেন যে একটি পক্ষ চাচ্ছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য, যেটি প্রফেসর ইউনূসের হয়তো নিজের গুডউইলের কারণে সেটি ঠেকানো যাচ্ছে, কিন্তু তারপরেও জনগণকে সচেতন হতে হবে। আমরা দেখলাম দীপু চন্দ্র দাস নামে একজন সংখ্যালঘুকে দিনে দুপুরে মানুষের সামনে মেরে ঝুলিয়ে পুড়ে ফেলেছেন। যে মানুষগুলো করেছেন, এখানে সরকারের আসলে করার ভূমিকা হয়তো সরকার জানেও না, বা ইনস্ট্যান্ট যে ঘটনাটা ঘটেছে পরবর্তীতে তো ব্যবস্থা নিচ্ছে, কিন্তু মানুষ যারা করেছেন তাদেরও নিজস্ব বিবেককে জাগ্রত করা উচিত, যে এমন কিছু করা উচিত না এই মুহূর্তে, বিশেষ করে যাতে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে বা আমাদের যারা বাংলাদেশকে চোখ রাঙানোর জন্য বসে আছে, তারা যাতে কোনো একটা ইস্যু পায়, ক্লু পায়, সেটি জনগণকে আসলে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। বাংলাদেশের মানুষের এখন চিন্তা করা উচিত, দিস ইজ আওয়ার ফিউচার, দিস ইজ আওয়ার ডেস্টিনেশন, কন্ট্রোল করা উচিত। এই যে মানুষকে পুড়িয়ে, এবং তারা একটা বড় অপরচুনিটি পেয়েছে, বিশেষ করে যেটা জেনজি বলছেন, যে এত বছর পরে এই সুযোগটি হাতছাড়া করে হয়ে গেলে আসলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে। আমি প্রফেসর কবির হাসান আপনার কাছে আসতে চাই, যেমনটি মাদবর ভাই ব্যাপারগুলো বলছেন, নেতৃত্বের ব্যাপারটি বলছেন, আমরা দেখলাম তরুণ প্রজন্ম নেতৃত্বে আসছে, কিন্তু তরুণ প্রজন্ম নেতৃত্বে আসলেও তাদের কথাবার্তা, চালচলন, মানে আন্দোলন একটা ভিন্ন বিষয়, কিন্তু নেতৃত্ব, দেশ চালানো, সেটি আরেকটা ভিন্ন বিষয়। আমরা দেখলাম বিশেষ করে কিছু তরুণদের বক্তব্য, যে বক্তব্যগুলো দিচ্ছেন, আসলে তারা কি সেটি গবেষণা করে দিচ্ছেন কিনা, বা তার সেই বক্তব্যের ভবিষ্যতে ইম্প্যাক্ট কি হতে পারে সেটি চিন্তা করছেন কিনা, সেটিও প্রশ্ন থাকছে। কিন্তু আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি আপনার কাছে যেটা জানতে চাই, যে প্রফেসর মাদবরের কথা অনুযায়ী যে নির্বাচন হবে সবই ঠিক আছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না, কিন্তু আপনিও বলেছেন তাদের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। তো তাদের ভোট ব্যাংক, জামাত এবং বিএনপির যে নির্বাচন, এখন যে প্রতিদ্বন্দ্বিতা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে? বিশেষ করে সংসদীয় আসনগুলো যদি আমরা ভাগ করি, বা যেমনটা প্রফেসর মাদবর বলেন, জামাতের উত্থান, আবার বিএনপির এদিকে তারেক রহমানও দেশে যাচ্ছেন, সবকিছু মিলিয়ে কেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করা যাচ্ছে? না, দেখুন, আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি মোহাম্মদ ইউনূসের বেলায়। মোহাম্মদ ইউনূসকে তো ওই মানে ভারতীয় মিডিয়া মৌলবাদীও বলেছে, যেহেতু সে বাংলাদেশকে রাইট পথে চালাচ্ছে। এবং আমি আরেকটা জিনিস, মানে আনকন্ডিশনালি যে ঘটনাটা বলেছে, যে একজন সংখ্যালঘু হিন্দু, ওনার নাম বোধহয় গৌতম, ওনাকে পুড়িয়ে মেরেছে, লোকজন ভিডিও তুলেছে, কেউ তাকে প্রতিবাদ করেনি, এইটার মধ্যে অনেকটা মানে ঘৃণাত্মক কাজ আর হতেই পারে না। কিন্তু এট দি সেম টাইম আমাদের যে বিবেককে জাগ্রত করা দরকার। সবসময় তো ল এনফোর্সমেন্ট, এখন যেটা মাদবর বললেন যে ইউনুস গভর্নমেন্টের আন্ডারে এটা কন্ট্রোলে নাই, এটা ইয়া করতে পারেন, কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা কি করেছি, সেখানে আমাদের একটা বড় ব্যর্থতা। কিন্তু এট দি সেম টাইম আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, কেউ যদি ট্যাগ করে দেয় মৌলবাদীরা সংখ্যালঘুকে আক্রমণ করে পুড়িয়ে ফেলেছে, সেটাও তো সত্যের অপরাধ হবে।
এই যে এই ন্যারেটিভ গুলো আমাদেরকে ঠিক করতে হবে। বহুমাত্রিক সমাজে আমরা আছি, আমি প্লুরালিজমে বিশ্বাস করি। আমি অনেকদিন ধরে আমেরিকা আছি, হয়তো বা আমার ডিএনএ এভাবে ডেভেলপ করেছে। যখনই আমি এটা দেখি একটা বয়ান তৈরি হচ্ছে, সেটা কিন্তু ঠিক না। ছায়ানটকে ওরা ইয়া করেছে, আমি টোটালি এটা এগেনস্ট ইট। ডেইলি স্টার এবং প্রথম আলোকে তারা কিন্তু আবার আভিজাত্যের একটা জিনিস তারা মনে করে যে বাংলাদেশে কন্ট্রোল করে, ওরা তারা ন্যারেটিভ সৃষ্টি করে। সেই ন্যারেটিভের এগেনস্টে আমি, কিন্তু পুড়িয়ে দেওয়ার এগেনস্টে না। হ্যাভিং সেড দিস, যে কথাটা আপনি বললেন যে ইলেকশন নিয়ে বিভিন্ন ধরনের পোলিং হচ্ছে, যে কথাটা আপনি বললেন, আমি যদি মনে করি যে আওয়ামী লীগ এমন ইচ্ছা করলে এখন তো কই যে মানে ইলেকশন আসতে পারে, তাই না? হয়তো আওয়ামী লীগ নামে আসবে না, যারা আওয়ামী লীগ করে তারা তো স্বতন্ত্র হিসাবে তারা মানে ইলেকশন ইয়ে করতে পারে, অথবা তাদের পছন্দের দলকে ওরা জিতিয়ে আনতে পারে, যাতে তাদের মধ্যে তাদেরকে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে। এখন এটা একটা সরকারি সিদ্ধান্ত, জাতীয় সিদ্ধান্ত যে ওরা ইলেকশন করতে পারবে না, কিন্তু তার মানে এই না যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। হ্যাভিং সেড দিস, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন চলছে। অনেকে বলে যে আওয়ামী লীগ হয়তো বিএনপিকে ভোট দেবে ক্ষমতা নেওয়ার জন্য, কেউ বলে কিছু কিছু লোক জামাতকে ভোট দেবে। কিন্তু একটা জিনিস, যে জিনিসটা মানে মাহবুব ভাই বলেছেন যে 17 বছরে আওয়ামী লীগ যে ধরনের দুর্নীতি দুঃশাসন করেছে, চাঁদাবাজি করেছে, এই 18 মাসে এই আওয়ামী লীগকে টোটালি রিপ্লেস করেছে বিএনপি। এবং তারা বলে যে রেটটা এখন ডবল হয়ে গেছে, কারণ ইনফ্লেশনের কারণে। তো এখন লোকজন এগুলো দেখছে। এখন আপনি যে নেতৃত্বের কথা বলছেন, তারা সেই নেতৃত্ব দেখবে যারা দেশকে ভালোবাসে, কি যারা দেশকে প্রথম, তারপর দল, তারপর ব্যক্তি। কিন্তু আমরা বাংলাদেশের যেই আমরা নেতৃত্ব বা যেই নেতৃত্ব এখন আছে, বিএনপি বলেন বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, এইটার থেকে বলতে জামাত একটু মুক্ত, মানে একটু ইয়া আছে, ওদের ক্যারেক্টার এখনো আছে। ওরা যেহেতু ওদেরকে আমরা কখনো ক্ষমতায় দেখিনি, ক্ষমতা আসলে বোঝা যাবে ওরা কিভাবে করে। কিন্তু এই ইন্টারনাল পোলিং কিন্তু বিএনপি এবং জামাত ইসলামে খুব কাছাকাছি। কিন্তু এখন কোন দিকে যেতে পারে এটা নির্ভর করে যে 48% যারা আনডিসাইডেড ভোটার আছে, তারা কোন দিকে ভোট দেয়। এখন আমার প্রেডিকশন যেটা হলো যে বিএনপি মেজরিটি নিয়ে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না, একটা হাং পার্লামেন্ট হবে এবং আমার একটা কোয়ালিশন গভর্নমেন্টের দিকে আমরা ফিরে যাচ্ছি। এটা হলো আমার প্রেডিকশন, আমার যে ইন্টারনাল পোলিং এর খবর আমি পাই সেটার উপর বিশেষ করে। প্রফেসর কবির হাসান, আপনি এবং একটা কথা তুলছেন যে বিএনপি চাঁদাবাজির কথা, আবার আপনি একই সঙ্গে বলছেন যারা দেশপ্রেম রয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে তো বলা হচ্ছে জামাত 71 সালে জামাতের যে ভূমিকা বাংলাদেশের বিরোধিতা করা, সেই ব্যাপারটি তো বিএনপি নেতৃত্ব তুলে আনছে যে যারা 71-এ দেশের বিরোধিতা করেছে তাদের দেশপ্রেম নিয়েও তো প্রশ্ন রয়েছে। সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না দেখুন, 71-এ যারা দেশ, অবশ্যই জামাত ইসলামের একটা মারাত্মক ভুল ছিল, কিন্তু এখন যারা জামাত ইসলাম করে 90% র্যাঙ্ক এন্ড ফাইল, তাদের জন্ম হয়েছে বাংলাদেশে, তারা বাংলাদেশকে স্বীকার করে ওরা রাজনীতি করে, তারা বাংলাদেশ স্বীকার করে জামাত ইসলামী পার্লামেন্টে গেছে। এখন 71-এর সেই বয়ান তুলে ধরে মানে এইটা কে খেলবে না, এখন এইটাও খেলবে না যে কিছু হলে পাকিস্তানি। এখন এই বয়ান আমাদের চেঞ্জ করতে, এইটাও আমরা এগেনস্টে যে ভারতীয়, এটা ইন্ডিয়ান। এই ধরনের বয়ান দিয়ে আমরা কিন্তু দেশকে গড়তে পারবো না, আমাদের বয়ান হবে বাংলাদেশ। এইটাই আমাদের 71-এ আমাদের ভুল হয়েছে। জামাত ইসলাম তাদের মতো, তাদের লিডারদের মতো অনেকবার বলেছে যে আমরা ভুল করেছি। এই যে শফিকুর রহমান সাহেব, ওনার সাথে তো 71-এর কোনো কানেকশন নেই, উনি আমাদের মতো 3-4 বছর হয়তো বড়। তো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, 71-এ এই সমস্ত ধোয়া তুলে আমাদের লাভটা কি হচ্ছে? একটা নেশনকে ডিভাইড করে আমরা আগে দিতে পারছি? আমরা তো এগিয়ে যেতে হবে। আমরা কি ভুল করি না? আমরা ভুল করে আমরা এগিয়ে যাই না? বা জামাত ইসলাম বাংলাদেশ হওয়ার পরে এবং যতগুলো ইলেকশন করেছে, বাংলাদেশের বাস্তবতা স্বীকার করে ওরা ইলেকশন করছে, এবং যে বাংলাদেশের বাস্তবতা স্বীকার করে আগে হচ্ছে। এই সমস্ত 71-এর বয়ান বারবার সেটি আমাদের জাতিকে বিভাজিত করা হচ্ছে। প্রফেসর কবির হাসান, সেটি হয়তো আপনি মন্তব্য করছেন, আমি বলছি বিএনপির পক্ষ থেকে, যেহেতু পলিটিক্যালি রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক কিছুই বলবে, বিশেষ করে যেমনটা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড এইসব ব্যাপার তুলে ধরছে, বা বিএনপি দুর্নীতি 2001 থেকে 4, ঠিক একই রকম ভাবে বিএনপি নেতৃত্ব কিন্তু জামাতের এই ব্যাপারগুলো তুলে ধরছে। এবং আপনি যেটা বলছেন
যে 71-কে ভাগ করা যাবে না, কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে মুক্তিযোদ্ধাদেরকে অপমান থেকে শুরু করে অনেক কিছুই বাংলাদেশে ঘটেছে, সেটিরও সাক্ষী কিন্তু বাংলাদেশ হয়েছে, কোনো কিছু লুকোছাপা নেই। আমি আসবো আপনার কাছে একটু পরে, আমি একটু মাদবর ভাই আপনার কাছে আসতে চাই। প্রফেসর কবির হোসেন যে জিনিসটি তুলেছেন যে এসব ভাগাভাগি বয়ান হবে না, কারণ আসলে বাংলাদেশকে আগাতে হলে সবাইকে নিয়ে আগাতে হবে। ডিভিশন কখনো একটা দেশকে আগানো যায় না। মানুষ ভুল করতে পারে, ভুল থেকে শিক্ষা নিতে পারে, এবং মানুষ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা একটি বড় বিষয়। কিন্তু আমি আপনার কাছে যেই প্রশ্নটা রাখবো সেটি হচ্ছে যে এত কিছুর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরা। আপনি জানেন 17 বছর পরে, প্রায় 18 বছর হতে চললো উনি দেশে যাচ্ছেন, বাংলাদেশে উনি পা রাখছেন। এখনকার বিএনপি যে প্রেক্ষাপট, এখনকার বিএনপি যে রাজনীতি, সেটি তারেক রহমান পৌঁছানোর পরে যে বদলে যাবে সেটি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলতেই পারি, কারণ আমরা দেখেছি মাঠে ঘাটে কাজ করতে গিয়ে, বিশেষ করে বাংলাদেশে এখনো এই যে পারিবারিক যে ব্যাপারগুলো রয়েছে, জিয়া পরিবার বা শেখ পরিবার বলেন, বা যেই জায়গা থেকে এখনো মানুষ বেরোতে পারেনি, কিন্তু তারপরে আবার তারেক রহমানের নেতৃত্ব গত 17 বছর ধরে উনি বাইরে থেকে যেভাবে দলকে নেতৃত্ব দিয়ে আজকে এই পর্যায়ে এনেছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই, তারেক রহমানের ফেরা বিএনপির জন্য কি পরিমাণ ফুয়েল যোগাবে আগামী ইলেকশনে? আমি তার আগে একটু সংক্ষিপ্ত একটু বলবো। আসলে কবির হাসান, যে ডক্টর কবির হাসান একটা সুন্দর পয়েন্ট বলছেন যে আমাদের যে একাত্তরের যে এটা একাত্তরের চেতনা কোনোদিন বলা যাবে না, এবং উনিও চায় না এটা বলা যাবে না, কিন্তু 71 নিয়ে ডিভাইড করা। আপনি দেখুন, যারাই যে বলতেছে একাত্তরের কথা, জামাতের কথা, এদেরই বিশেষ করে যে লিডার, বর্তমানে বিএনপি তো 2-3 জন লিডার আছে, তাদের বাবারও কিন্তু শান্তি কমিটির চেয়ারম্যান ছিল। আপনি কিন্তু অলরেডি কিন্তু এটা তো আমরা তো দেখছি পত্রিকায়। তো ওই সেই সময়ে প্রেক্ষাপটটা অন্য ধরনের ছিল। আমরা স্বাধীন হতে চেয়েছি, আবার অনেকেই কিন্তু পাকিস্তানের জাতি থেকে যেতে চেয়েছে, তাদেরই ছেলেপেয়ে কিন্তু আবার পরবর্তীতে কিন্তু 71-এর চেতনা নিয়ে কিন্তু মন্ত্রীও হয়েছে, দেশে করেছেন। তো আসলে দেখুন, যে আপনার যে লাস্টের প্রশ্ন যেটা ছিল যে তারেক রহমান, আমার ওনার ব্যাপারে একটাই প্রশ্ন। ঠিক আছে, স্বৈরাচারী সরকারের সময় তাকে অত্যাচার করছে, সে চলে গিয়েছিল, 15 বছর ছিল, কিন্তু 2001-এ যখনই আপনি দেখুন যে এখন বর্তমান যে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, why he did not actually return to Bangladesh if he cared so much about Bangladesh? আপনি বিদেশে বসে বসে বাণী দেবেন, এইখানে একজন আমরা জানি সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে বসে বড় বড় সুন্দর পরিবেশে থেকে এখান থেকে বাংলাদেশের কলকাঠি নাড়াবে, পলিটিক্স করবে। এখন কেন? why he did not come actually at that time? আমি ধরে নিলাম যে 15 বছর যখন স্বৈরাচারী সরকার ছিল সে আসতে পারে নাই, সেটি তো শেষ প্রফেসর মাদবর, এখন তো একেবারে 11th আওয়ারে। হ্যাঁ, স্বাভাবিকভাবে যখনই সে কিন্তু আপনার he is going to put his boot on the ground, স্বাভাবিকভাবে their dynamics going to change, lots of dynamic. It may change in their favor, it may not change in their favor as well. সুতরাং আমি 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 সঠিকভাবে দেখছি না, কারণ তাদের ভিতরে ডিভিশন আছে। অনেকগুলো জায়গায় কিন্তু তারা প্রার্থী দিতে পারেন নাই, সেখানে কিন্তু আমি দেখি 3-4 জন প্রার্থী কিন্তু এখন ক্যাম্পেইন করছে, তারা জানে না কোনটা পাবে বা কিছু অপরচুনিটি তারা ছেড়ে দেবে। তো আমারও প্রেডিকশন, তার মানে আপনি কি মনে করছেন না যে আপনি কি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ পাবে না হয়তো? না না, আমি যে প্রশ্নটা করেছিলাম, আপনি কি সারপ্রাইজ করতে পারে ইলেকশনে? প্রফেসর মাদবর, দুঃখিত আপনাকে থামাতে হচ্ছে, যেটি হচ্ছে আপনি কি মনে করেন না যে তারেক রহমান ফিরলে বিএনপিতে গতি আসবে, বা এই যে আপনি যে বিএনপির মধ্যে যে অন্তকোন্দল বলছেন সেগুলো কমে আসার সম্ভাবনা রয়েছে, অথবা প্রতিপক্ষ যেটা বলছেন জামাতের রাইজিং বা তরুণ নেতৃত্বে যে রাইজিং হচ্ছে অন্য দলগুলো, সেটিতে আসলে খুব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তারেক রহমানের উপস্থিতি বাংলাদেশে? আমার কাছে মনে হয় না। আপনার কাছে is going to make that difference, yes, স্বাভাবিকভাবে he is going to be able to settle some of the conflicted situations, some of the constituencies, কিন্তু আমার মনে হচ্ছে না যে বিরোধী পার্টির উপর ইয়া হবে, কারণ বিরোধী পার্টি বিশেষ করে এখন যেটা সেটা জামাতের রাজনীতি কিন্তু অন্য ধরনের। আমরা জামাতকে কিন্তু আন্ডার এস্টিমেট করেন না। জামাত কিন্তু হচ্ছে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এবং ডিসিপ্লিন ইজ দেয়ার কি, এবং অনেস্টি ইজ দেয়ার কি। আমার মনে হচ্ছে, এবং তাদের কিন্তু দেখুন বিএনপি, আওয়ামী লীগ, এদের মূল শক্তি যেটা হচ্ছে তার গ্রাসরুট লেভেলে তাদের নেটওয়ার্ক আছে। এদের নেটওয়ার্ক কিন্তু মোর আরো রিগোরাস। আপনি কল্পনা করতে পারেন এদের যে ওয়ার্কার গুলো আছে নাকি, সেটি কিন্তু কত হচ্ছে সুইং ভোট গুলো, পিপল যারা এখনো ডিসাইড করে নাই। আমার কাছে মনে হয় এবার বোধহয় বাংলাদেশের মানুষ একটা জিনিস দেখবে, আমরা এই যে চাঁদাবাজি, এই যে করাপশন, এইগুলোর থেকে আমরা মুক্তি চাই, এবং দেশের থেকে টাকা নিয়ে বিদেশে নিয়ে আসা,
এই জিনিসগুলো বোধহয় মনে হয় কি ইস্যু হবে না সেটি এবং তারা ঠিক আছে তাদের প্রফেসর জন্য- মাতবর, আপনি ইস্যুটি তুলেছেন এবং আমরাও সেটি চাই যে চাঁদাবাজি কমে আসুক, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন যারা ক্ষমতা আছে তাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। যেমন আমরা হাদির হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত যেই খুনের আসামি তার অবস্থান শনাক্ত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং এক একজন এক এক কথা বলছে তিনি ভারতে পালিয়ে গেছেন, আবার বলা হচ্ছে তার অবস্থান শনাক্ত করতে পারেনি। এটি বাংলাদেশ সরকারের মানে আপনি একটু সংক্ষেপে বলুন, আমাদের সময় শেষ, এটিকে আপনি বাংলাদেশ সরকারের ব্যর্থতা মনে করেন কিনা? এরপরে আমি প্রফেসর কবির হাসান আপনার কাছে আসছি, আমি দেখছি আপনি হাত তুলছেন, আমি আসলে একটু এখানে এটা হ্যাঁ এটা কিন্তু they will have to accept this failure. আমি মনে করি তারা যেহেতু ক্ষমতায় আছে এটা কিন্তু তাদের দায়িত্ব। কেন এইভাবে হঠাৎ চলে যেতে পারছে বা কেন তাকে এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট করতে পারছে না? তার ফ্যামিলির মেম্বারদেরকে করেছেন, কিন্তু হোয়ার ইজ দিস পারসন? কারণ আমাদের তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো এখন বলতে গেলে ইন্টারিম গভর্নমেন্টের হাতে, যার ফলে যে আপনার দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকেই কিন্তু চাচ্ছে পদত্যাগ চাচ্ছেন বিকজ অফ দিস পিপল অ্যাকচুয়ালি ফেড আপ হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি। এবং সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও রয়েছে আমরা দেখতে পেলাম। প্রফেসর আমাদের সময় খুবই কম, দেখছি না। ধন্যবাদ প্রফেসর মাতবর, আমাদের সময় খুবই কম। একটু প্রফেসর কবির হাসান আপনি কিছু বলতে চাচ্ছেন বোধহয়? হ্যাঁ, আমি আসলে একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। ইন্ডিয়ান র জানে এই হাদির হত্যাকারী কোথায় আছে। একটা ফার্স্ট থিং ইন্ডিয়া করতে পারে এবং এটা বিএনপিকে হেল্প করবে, ওই হত্যাকারীকে বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া, এতে যে তরুণ যে তাদের যে বিক্ষোভের ইয়েটা একটু প্রশমিত হবে। সেকেন্ড ব্যাপার, ইজ টু লেট অ্যান্ড টু লিটল। এত 17 মাস ধরে সে বসে আছে লন্ডনে, সে এখানে আসেনি, এটা সে কতটা জোয়ার তুলতে পারে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাই দিস টাইম যা ড্যামেজ করা তার পার্টি বিএনপি করে ফেলেছে। চাঁদাবাজির কথাটা, চাঁদাবাজি আর 71 একসাথে না। 71 আমরা চেতনা আমরা সবাই ধারণা করি, চাঁদাবাজির কথা বলে 71কে নিয়ে আপনি ইয়ে করতে পারবেন না। এই চাঁদাবাজির লোকজন যদি প্রশ্ন করেন স্ট্রিটে, তারা বলে যে আওয়ামী লীগকে দেখেছি 7 বছর, বিএনপি তো ক্ষমতায় যায়নি, এখনই এই শুরু করেছে, ক্ষমতায় গেলে বলে নাকি কি করবে। এই জন্য আমি মনে করি যে এবার হাং পার্লামেন্ট হবে, সে আসলে কিছুটা একটা জোয়ার হবে, কিন্তু সেই লেভেলে না। আরেকটা যে মনে রাখতে হবে, এখনকার যে বিএনপি এটা মানে শহীদ জিয়ার বিএনপি না, জাতীয়তাবাদী আদর্শের বিএনপি না, এটা খালেদা জিয়ার বিএনপি না, এটা তারেক জিয়ার বিএনপি। এবং বিএনপির মধ্যে অনেক গ্রুপ সাব গ্রুপ আছে। প্রতিটা জায়গায় যখন নমিনেশন সাবমিট হবে আপনি দেখেন যারা 17 বছর যারা কাজ করে গেছে, কারণ এগুলো তো উপর থেকে চাপ দেওয়া হয় কে নমিনেশন পাবে। এখানে আমি শুনেছি টাকার বাণিজ্য হয়েছে, যারা আসলে পর খাওয়াতে তারা মাল্টিপল ক্যান্ডিডেট দিবে, তখন কিন্তু তাদের ভোট ভাগাভাগি হবে। কিন্তু জামাতের কোয়ালিশন যে আটটিটা, তাদের ভোট কিন্তু ভাগাভাগি হবে না। দুটো ব্যাপার জামাতের বেলায় আমি শেষ করছি, একটা হলো ক্যারেক্টার, ফাইন্যান্সিয়াল এবং মরাল ক্যারেক্টার। এই দুটো ব্যাপারে জামাত এখন পর্যন্ত বাংলাদেশের 54 ইয়ার্সে কম্প্রোমাইজ করেনি। এই জিনিসটা লোকজন হয়তো একটু অন্যভাবে মূল্যায়ন করবে ব্যালটের মাধ্যমে, যদি ব্যালট ঠিকভাবে হয়। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদেরও নজর থাকবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে, বোঝা যাবে আসলে জনগণ কোন দিকে যাচ্ছে। তবে আপনারা যে বিশ্লেষণ দিয়েছেন সেটি হয়তো আমাদের দর্শকরা মূল্যায়ন করবে। আপনাদের দুইজনকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটি আমাদের আলোচকরা আলোচনা করেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন যে অবস্থায় রয়েছে, প্রায় তলানিতে রয়েছে, সেটি উত্তরণের জন্য আসলে যে নির্বাচিত সরকার আসবে তাদেরই দায়িত্ব থাকবে বেশি, যে কিভাবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যায়। সেই সঙ্গে ভারতেরও দায়িত্ব বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সবসময় না গলানো, যেটি বাংলাদেশের জেএনজির পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সেই সঙ্গে বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে 29শে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল। আমরা দেখবো একটি উৎসবমুখর নির্বাচন হয়তো হবে আশা করি, যেমনটা আমাদের আলোচকরা বলছেন। বিএনপি জামাতের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা এখন দেখা যাচ্ছে তার কারণে, তবে সবকিছু মোড় ঘুরে যেতে পারে যখন তারেক রহমান বাংলাদেশে পা রাখবে। কারণ তারেক রহমান দীর্ঘদিনের অপেক্ষার পর বিএনপি নেতাকর্মীরা সমর্থকরা সবাই অপেক্ষা করছেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের সেই দিনটির জন্য। দেখা যাক সেটি কি হয়। আমাদের টিভিএনের পক্ষ থেকেও আমাদের নজর থাকবে সেটি নিয়েও আলোচনা করব অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।